সুপ্রভাত বন্ধুরা। আজ 14 মে বৃহস্পতিবার। শুরু করছি চিন্তনের মুখ্যবার্তা। আজকের মুখ্যবার্তার বিশেষ বিশেষ বিভাগগুলি: আন্তর্জাতিক সংবাদ, দেশের সংবাদ, রাজ্যের সংবাদ এবং খেলার সংবাদ। আন্তর্জাতিক সংবাদ। কথা ছিল মার্চে যাবেন, কিন্তু ইরান যুদ্ধের মাঝে তা হয়ে ওঠেনি। 2 মাস পিছিয়ে দিতে হয়েছিল সফর। শেষে বুধবার বেজিং পৌঁছলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2017 সালের পরেই প্রথম কোনো মার্কিন প্রেসিডেন্ট চীনে সরকারি সফরে গেলেন। এর আগেরটা ছিল ট্রাম্পেরই প্রথম জামানায়। প্রায় 9 বছরের ব্যবধানে ফের বেজিংয়ে পা রাখলেন তিনি। ট্রাম্পের এই 3 দিনের সফর ওয়াশিংটন এবং বেইজিং উভয়ের কাছেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। দুপক্ষই চাইবে নিজের জন্য সেরাটুকু আদায় করে নিতে। তবে 9 বছর আগে পরিস্থিতি যেমন ছিল, এখন পরিস্থিতি অনেকটাই বদলেছে। আগের তুলনায় এখন ট্রাম্প প্রসঙ্গে দৃশ্যত কিছুটা নমনীয় চীন। মার্কিন প্রেসিডেন্টকে স্বাগত জানাতে বুধবার বিমানবন্দরে উপস্থিত ছিলেন চীনের ভাইস প্রেসিডেন্ট হ্যাং জিং। গত বছর ট্রাম্পের শপথ সমারোহতেও উপস্থিত ছিলেন তিনি। মার্কিন প্রেসিডেন্টের গতবারের সফরে এতটা উচ্চ পদের কোনো চীনা নেতাকে বিমানবন্দরে গিয়ে স্বাগত জানাতে দেখা যায়নি। ইরানে গোপনে হামলা চালিয়েছিল সৌদি আরব। বেশ কয়েকটি জায়গায় বোমা বর্ষণ করা হয়েছে, তবে কোন কোন জায়গায় হামলা চালানো হয়েছে সেই বিষয়টি স্পষ্ট নয়। এমন একটি প্রতিবেদন প্রকাশ্যে আসার পর শোরগোল পড়ে গিয়েছে। সংবাদ সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী পশ্চিম এশিয়ায় সামরিক সংঘাত চলাকালীন গত মার্চে এই হামলা চালিয়েছিল সৌদির বায়ুসেনা। যদিও সৌদির বিদেশ মন্ত্রকের তরফে এই হামলা নিয়ে কোনো মন্তব্য করা হয়নি, তবে সেদেশের প্রতিরক্ষা বিষয়ের সঙ্গে জড়িত এক সূত্রের দাবি, দেশের সার্বভৌমত্ব রক্ষা করতে এই হামলা চালানো হয়েছিল। ওই সূত্রে আরও দাবি, এই সামরিক অভিযান ছিল ইরানের হামলার পাল্টা জবাব। তাইওয়ানের প্রধান বিরোধী দল কুওমিন্টাংয়ের চেয়ারম্যান চেং লি ওয়েন চীন তাইওয়ান সম্পর্ক স্বাভাবিক করতে নতুন সংলাপ ও সহযোগিতার উপর গুরুত্ব আরোপ করেছেন। একই সঙ্গে তিনি যুক্তরাষ্ট্রের সঙ্গে তাইওয়ানে কৌশলগত সম্পর্ক বজায় রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেছেন। এক বিশেষ সাক্ষাৎকারে তিনি এসব মন্তব্য করেছেন। চেন লি ওয়েন বলেন, গত 1 দশকেরও বেশি সময় ধরে চীন ও তাইওয়ানের মধ্যে চলমান উত্তেজনা শুধু দুই পক্ষের জনগণের ওপরই নয়, বৈশ্বিক অর্থনীতি ও আঞ্চলিক স্থিতিশীলতার ওপরও নেতিবাচক প্রভাব ফেলছে। তার মতে, বর্তমান সংকট থেকে বেরিয়ে আসতে পুরনো অবস্থান থেকে সরে এসে বাস্তবভিত্তিক আলোচনা শুরু করা প্রয়োজন। প্রথা ভেঙে এক ব্যতিক্রমী বিজয় দিবস পালন করল রাশিয়া। রেড স্কোয়ারে কোনো ভৌত সামরিক সরঞ্জামের উপস্থিতি ছাড়া এবারের কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। তবে সরাসরি সমরাস্ত্র প্রদর্শন না করলেও ভিডিও বার্তার মাধ্যমে নিজেদের নতুন গেরান 5 ক্রুজ মিসাইল উন্মোচন করে বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে ক্রেমলিন। 2026 সালের বিজয় দিবসের প্যারেডে মস্কোর রেড স্কোয়ারে কোনো ট্যাঙ্ক বা মিসাইল সিস্টেম দেখা যায়নি। এর পরিবর্তে শুধুমাত্র পদাতিক বাহিনী এবং উত্তর কোরিয়ার একটি সেনা দল মার্চ পাস্টে অংশগ্রহণ করে। প্যারেড চলাকালীন বড় পর্দায় ওরেল অঞ্চল থেকে গেরান 5 মিসাইল এবং এর 80 মিটারের বিশাল আকার লঞ্চারের ফুটেজ সম্প্রচার করা হয়। ইরানের সঙ্গে শান্তি চুক্তির আশা প্রায় শেষ হয়ে গেছে। যুক্তরাষ্ট্রের দেওয়া সাম্প্রতিকতম প্রস্তাবে তেহরানের পাঠানো জবাবকে আবর্জনা বলে প্রত্যাখ্যান করলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। শুরু হয়ে গেল পুরোপুরি যুদ্ধ প্রস্তুতি। যে কোনো আগ্রাসনের জবাব দেওয়া হবে, ট্রাম্পের প্রতিক্রিয়ায় জানালো ইরান। পাকিস্তানে ভরা বাজারের কাছে বিশাল বিস্ফোরণ, মৃত অন্তত 7, আহত বহু। মুস্তফা পিতার মতো শক্তিশালী নয়, তিনি এক দুর্বল নেতা, বললেন নেতানিয়াহু। ইরান আমেরিকা যুদ্ধের জেরে সালফিউরিক অ্যাসিড সরবরাহের বিধিনিষেধ আরোপ করল চীন। আসছি দেশের খবরে। SC/ST আইন প্রয়োগের ক্ষেত্রে সুপ্রিম কোর্টের রায় ঘিরে উদ্বেগ জানালো CPIM পলিট ব্যুরো। বিবৃতিতে পলিট ব্যুরো বলেছে, সুপ্রিম কোর্টের ওই রায়ে বলা হয়েছে যে SC/ST আইনের ধারা 3(1)R অথবা ধারা 3(1)S এর অধীনে অপরাধ প্রমাণ করার জন্য জাতিভিত্তিক গালিগালাজ করার ঘটনা অবশ্যই জনসাধারণের দৃষ্টিগোচর হতে হবে। জনসাধারণের দৃষ্টিগোচর হয় এমন কোনো জায়গাতেই এই ঘটনা ঘটতে হবে। এমনকি
এমনকি যদি এটি একটি ব্যক্তিগত স্থানও হয় সেক্ষেত্রেও সেখানে কি হচ্ছে তা লক্ষ্য করার জন্য জনসাধারণের প্রবেশাধিকার থাকা আবশ্যক, যা কেবল সেই স্থানটিকে জনসাধারণের দৃষ্টিগোচর করে তুলবে। পলিটব্যুরোর আশঙ্কা, যদি এই রায়ের ফলে বাড়ি, অফিস, স্কুল, কলেজ সহ অন্যান্য প্রকাশ্য স্থানে অথবা ব্যক্তিগত পরিসরে তফসিলি জাতি ও আদিবাসীদের অপমান ও নির্যাতনের ঘটনা বেড়ে যেতে পারে, কারণ অপরাধীরা মনে করে যে এই রায় তাদের আইনি বিচারে দায় মুক্তি করবে। পাশাপাশি রায়টি পুনর্বিবেচনার জন্য সুপ্রিম কোর্টে আবেদন করা সহ কেন্দ্রীয় সরকারের কাছে অবিলম্বে এই বিষয়ে হস্তক্ষেপ করারও দাবি জানিয়েছে সিপিআইএম পলিটব্যুরো। কেন্দ্রের তৈরি ন্যাশনাল টেস্টিং এজেন্সি বা এনটিএ দায়িত্ব নেওয়ার পর থেকে বারবার প্রশ্ন ফাঁস হচ্ছে। এবার সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ চেয়ে জমা পড়ল আবেদন। দ্য ফেডারেশন অফ অল ইন্ডিয়া মেডিকেল অ্যাসোসিয়েশন সুপ্রিম কোর্টে আবেদন জমা করেছে। আবেদনে বলা হয়েছে যে এনটিএ বাতিল করা হোক, নয়তো আপাতমস্তক পুনর্গঠন করা হোক এই সংস্থার। আবেদনে বলা হয়েছে নিট 2026 ফের নেওয়া হোক সুপ্রিম কোর্টের নজরদারিতে। গত মঙ্গলবার মেডিকেল প্রবেশিকা নিট বাতিলের সিদ্ধান্ত জানায় এনটিএ। এবারের পরীক্ষাতেও প্রশ্নপত্র ফাঁস হয়েছে। বেরিয়ে যাওয়া প্রশ্নপত্রের সঙ্গে অনেকাংশে মিলে যাচ্ছে মূল প্রশ্নপত্র। সোমবার দিল্লিতে একাধিক ছাত্র সংগঠন বিক্ষোভ দেখায়। বিক্ষোভ দেখিয়েছে এসএফআই। দাবি উঠেছে এনটিএকে বাতিল করতে হবে। চরম কেন্দ্রীকরণের মনোভাব নিয়ে এই সংস্থা তৈরি করেছে কেন্দ্রের বিজেপি সরকার। পরিচ্ছন্ন জ্বালানি উৎপাদন বাড়ানো এবং বৈদেশিক মুদ্রা সাশ্রয়ের লক্ষ্যে কয়লা ভিত্তিক গ্যাস উৎপাদনে নজর দিল দেশের সরকার। এ সংক্রান্ত প্রকল্পকে উৎসাহ দিতে কেন্দ্রীয় মন্ত্রিসভা বুধবার 37,500 কোটি টাকার একটি প্রণোদনা প্রকল্প অনুমোদন করেছে। প্রধানমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রিসভার অর্থনীতি বিষয়ক কমিটির বৈঠকের পর কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী অশ্বিনী বৈষ্ণব বলেন, এই প্রকল্পের জন্য 37,500 কোটি টাকার বরাদ্দ রাখা হয়েছে এবং এতে প্রায় 3,000 লক্ষ কোটি টাকার বিনিয়োগ হবে। 7,50,00,000 টন কয়লা থেকে গ্যাস উৎপাদনের উদ্দেশ্যে প্রকল্পগুলি স্থাপন করা হবে। কয়লাকে গ্যাসীয় জ্বালানিতে রূপান্তরের এই আধুনিক পদ্ধতি চালু করলে দেশের জ্বালানি ক্ষেত্রে আমদানি নির্ভরতা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে বলে মনে করছে কেন্দ্র। ইরান যুদ্ধের প্রেক্ষিতে তেল ও গ্যাসের আমদানি বাড়ন্ত হওয়ায় প্রধানমন্ত্রী মোদী ইতিমধ্যেই দেশবাসীর কাছে জ্বালানি সাশ্রয়ের আবেদন জানিয়েছেন। সেই প্রসঙ্গ ছুঁয়ে বৈষ্ণব বুধবার বলেন, দেশে 401 মিলিয়ন টন পরিচিত কয়লা মজুত রয়েছে, যা আগামী 200 বছরের জন্য যথেষ্ট। বৈষ্ণব জানিয়েছেন, কোল গ্যাসিফিকেশন প্রকল্প চালুর লক্ষ্য হল 2030 সালের মধ্যে 100 মিলিয়ন টন কয়লা গ্যাসিফিকেশন সক্ষমতা অর্জন করা। রাজ্যকে অতিরিক্ত টাকা না দিয়ে বেসরকারি সংস্থার কাছ থেকে বিদ্যুৎ কিনতে পারবে না ভারতীয় রেল। সস্তায় বাইরের সংস্থা থেকে বিদ্যুৎ নিতে হলে বড় গ্রাহক হিসেবে রেলকে অতিরিক্ত টাকা কর হিসেবে দিতে হবে। রায় ঘোষণা করে জানালো সুপ্রিম কোর্ট। বিচারপতি দীপঙ্কর দত্ত ও বিচারপতি সতীশচন্দ্র শর্মার রায়, রেল বিদ্যুৎ বিতরণকারী সংস্থা নয়, তারা বিদ্যুৎ কেনে অর্থাৎ গ্রাহক। বড় গ্রাহক হিসেবে রেলের টাকায় অনেক গরিব মানুষ বিদ্যুতে ভর্তুকি পান। এবার তারা বাইরে থেকে বিদ্যুৎ কিনতে চাইলে অতিরিক্ত টাকা দিতে হবে। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণ, রেলকে বিদ্যুৎ বিতরণকারী সংস্থা হিসেবে বলা হলেও তারা কোনো অধিকার চাইতে পারে না। সিগন্যাল, স্টেশন, লোকোমোটিভ এবং ট্রেন চালাতে বিদ্যুৎ ব্যবহার করে রেল, অর্থাৎ এটি রেলের নিজের আভ্যন্তরীণ ব্যবহার। রেল সাধারণ মানুষকে বিদ্যুৎ বিতরণ করে না। সুপ্রিম কোর্টের রায়, রেল নিজেই বিদ্যুৎ ব্যবহারকারী, তারা অন্য কোনো গ্রাহককে বিদ্যুৎ সরবরাহ করে না। ফলে গ্রাহক হিসেবে অন্য সংস্থার কাছ থেকে বিদ্যুৎ নিতে গেলে অতিরিক্ত কর দিতে হবে রেলকে। যুদ্ধে জ্বালানি সংকটের মাঝেই দুধের দাম বাড়ালো আমুল। সংস্থার তরফে জানানো হয়েছে, গত 1 বছরে গবাদি পশুর খাদ্য, দুধের প্যাকেজিং এবং জ্বালানির মূল্য বৃদ্ধির কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শুধু তাই নয়, দুধ সংগ্রহের জন্য কৃষকদের যে মূল্য দেওয়া হতো তা 2025 সালের মে মাস থেকে 3.7% বৃদ্ধি করা হয়েছে বলে জানিয়েছে আমুল। প্রায় 4 বছর পর হিজাব পরার উপর থেকে নিষেধাজ্ঞা উঠছে কর্ণাটকে। এবার সরকারিভাবে বিবৃতি জারি করে সিদ্ধারামায়ার কংগ্রেস সরকার জানিয়ে দিল, এবার থেকে শিক্ষা প্রতিষ্ঠানে মহিলাদের হিজাব পরে যাওয়ায় আর কোনো বাধা রইল না। তবে শুধু হিজাব নয়, একই সঙ্গে একাধিক ধর্মীয় প্রতীক বা নিশান শিক্ষা প্রতিষ্ঠানে পড়ার অনুমতি দিল কংগ্রেস সরকার।
এখন রাজ্যের খবর। বিভিন্ন দপ্তরের বিরুদ্ধে আটকে থাকা দুর্নীতি তদন্তের ছাড়পত্র সিবিআইকে দিল রাজ্য সরকার। তৃণমূল সরকারের আমলে শিক্ষা, সমবায় এবং পৌর দপ্তরের বিভিন্ন আধিকারিকদের বিরুদ্ধে দুর্নীতির তদন্ত আটকে রেখেছিল সরকার। সরকারের সেই বাধা এদিন প্রত্যাহার করা হয়েছে বলে সাংবাদিক সম্মেলন করে জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রশাসনিক নিয়ম অনুযায়ী কোনো সরকারি আধিকারিকের বিরুদ্ধে তদন্ত বা চার্জশিট জমা দিতে গেলে সংশ্লিষ্ট রাজ্য সরকারের অনুমতির প্রয়োজন হয়। মুখ্যমন্ত্রী জানিয়েছেন, 4টি মামলার ক্ষেত্রেই প্রয়োজনীয় অনুমোদন দিয়ে দেওয়া হয়েছে। অর্ডারের কপিও ইতিমধ্যে সিবিআইয়ের হাতে পৌঁছে গিয়েছে। শিক্ষা দুর্নীতি, পৌর নিয়োগ দুর্নীতি এবং সমবায় দপ্তরের একাধিক অনিয়মের ঘটনায় অভিযুক্ত অফিসাররা এবার সরাসরি কেন্দ্রীয় এজেন্সি তদন্তের মুখে পড়বেন বলেই মনে করা হচ্ছে। বেআইনি টোল প্লাজা এখনই বন্ধ করার নির্দেশ জারি করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গের সরকারের মুখ্য সচিব মনোজ আগরওয়াল বুধবার নির্দেশিকায় বলেছেন, কেবলমাত্র বেআইনি টোল বুথ এবং ড্রপ গেট এখনই বন্ধ করতে হবে। মুখ্য সচিবের নির্দেশ পৌঁছেছে প্রশাসনের বিভিন্ন স্তরে। সরকারি নির্দেশিকায় অনুযায়ী প্রশাসনিক নির্দেশ ছাড়াই বিভিন্ন জায়গায় গজিয়ে ওঠা ব্যারিকেডও ভাঙতে হবে। 15 মের মধ্যে সব অবৈধ টোল প্লাজার তালিকা দিতে হবে জেলা প্রশাসনকে। রাজ্যে তৃণমূল সরকারের মেয়াদে বহু জায়গায় এমন অবৈধ টোল প্লাজার দাপাদাপি থাকার অভিযোগ পাওয়া গিয়েছে। বিভিন্ন স্তরে তৃণমূল নেতাদের মদতে এসব অবৈধ টোল প্লাজা এবং ব্যারিকেড বা ড্রপ গেট বসিয়ে গাড়ি আট থেকে তোলা হতো তোলা। সরকার অনুমোদিত না হওয়ায় এই টাকা সরকারি কোষাগারে জমা পড়তো না, বিভিন্ন অংশে নিজেদের পকেটে যেত। রাজ্যে ক্ষমতা দখলের পর থেকেই সরকারি দপ্তরে দলীয় ঝান্ডা বাঁধা কিংবা তালা ঝোলানো সংস্কৃতি দস্তুর হয়ে দাঁড়িয়েছে। কিন্তু এবার সৌজন্য ও সাংবিধানিক মর্যাদার সমস্ত সীমা লঙ্ঘন করার অভিযোগ উঠল বিজেপির বিরুদ্ধে। ধূপগুড়ি পৌর বাস টার্মিনাসে খোদ জাতীয় পতাকা উত্তোলনের স্ট্যান্ডে উঠছে গেরুয়া শিবিরের দলীয় পতাকা। ঘটনাকে ঘিরে শহর জুড়ে তীব্র সমালোচনাও শুরু হয়েছে। সরব হয়েছে বাম নেতৃত্ব। তোলাবাজির অভিযোগে বরানগরের তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদারকে গ্রেপ্তার করেছে বরানগর থানার পুলিশ। বরানগর পৌরসভার 14 নম্বর ওয়ার্ডে কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজর বিরুদ্ধে বরানগর থানায় তোলাবাজির অভিযোগ দায়ের করা হয়। অভিযোগ, দীর্ঘদিন ধরে এলাকার ব্যবসায়ী প্রমোটারদের কাছ থেকে তোলাবাজি করত তৃণমূল কাউন্সিলর। এই অভিযোগের ভিত্তিতে গোপন অভিযান চালিয়ে বনহুগলি থেকে তৃণমূল কাউন্সিলর শান্তনু মজুমদার ওরফে মেজোকে গ্রেপ্তার করে বরানগর থানার পুলিশ। ধৃতকে বৃহস্পতিবার ব্যারাকপুর আদালতে তোলা হবে বলে জানিয়েছে পুলিশ। শেষে খেলার খবর। 17 বছর বয়সী কুমকুম মোহদ সাংহাইতে অনুষ্ঠিত আর্চারি বিশ্বকাপে দলগত সোনা জিতেছেন। 5 বছর ধরে ব্যবহৃত একটি পুরনো ধনুক দিয়ে তিনি এই বিশ্বমানের সাফল্য অর্জন করেন। কমনওয়েলথ গেমস ও এশিয়ান গেমসকে সামনে রেখে প্রস্তুতি শুরু করতে চলেছেন জাভলিন তারকা নীরজ চোপড়া। সুইজারল্যান্ডে 47 দিনের বিশেষ প্রশিক্ষণ শিবিরের অনুমোদন দিয়েছেন মিশন অলিম্পিক শেল। বুধবার এমওসির 173তম বৈঠকে এই প্রস্তাবে সবুজ সংকেত দেওয়া হয়। একই সঙ্গে বিদেশে প্রশিক্ষণের অনুমোদন পেয়েছেন শুটার মনু ভাকের এবং দীর্ঘ দূরত্বের দৌড়বিদ গুলবীর সিং। আজকের মুখ্য বার্তা এই পর্যন্ত। নমস্কার।